টাইপ 1-এর রোগী। এরপর আমি বাসার বাইরে গেটের দরজা লক না করে প্রচণ্ড ওয়াশরুমে চাপ থাকা দ্রুত হাতের ব্যাগ বিছানার উপর রেখে ওয়াশরুমে প্রবেশ করি। বেরিয়ে এসে দেখি বাইরের গেট লক এবং ওই লোকটি আমার বেডরুমে অবস্থান করছেন। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে আমাকে ধর্ষণ করার জন্য জোর জবরদস্তি শুরু করে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে সে তার হাতে থাকা এন্টি কাটার দিয়ে আমার গলায় আঘাত করে। আমার গলায় থাকা চেন ছিনিয়ে নেয় এবং আমাকে ওয়াশরুমের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করে দেয়। আমি এরপর গলা চেপে ধরে আরেক হাত দিয়ে বাথরুমের ব্রাশ দিয়ে প্লাস্টিকের দরজা ভেঙে একটু ফাঁক করে হাত ঢুকিয়ে দরজার বাইরে লক করি। এরপর আমি বের হয়ে আমার ব্যাগের ভেতরে রাখা ফোন নিয়ে আমার ছোট ভাই মানিককে কল দেই। তখন খেয়াল করি আমার ব্যাগে রক্ষিত দোকানের মালামাল কেনার জন্য মোট 1,60,000 টাকা নেই। তখন আমার শ্বাসনালী কেটে যাবার কারণে চিৎকারের চেষ্টা করেও আমার শব্দ কেউ শুনতে পাইনি বা শুনে এগিয়ে আসেনি। পরে পাশের মহল্লার বসবাসরত আমার আরেক ভাই, ছোট ভাই কাউসার ও আমার মা এসে আমাকে উদ্ধার করে নিকটস্থ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে আমার অবস্থার ভয়াবহতার কারণে আমাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আমি সেখানে 22 অক্টোবর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় থেকে ছাড়পত্র পাই। বর্তমানে আমি টাঙ্গাইলের সাবালিয়া 4 রাস্তার মোড়ে আমার মায়ের বাসায় অবস্থান করে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন আছি। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, আমার দুর্ঘটনার পর আমি কথা বলতে সক্ষম ছিলাম না। আমাকে নিয়ে আমার স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা ব্যতিব্যস্ত থাকার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণে দেরি হয়। 21 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সোমবার আমার স্বামী মেহেদী হাসান সাজু বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ পেশ করেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করে মামলা নং 20 দায়ের করেন। এই মামলায় টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমির হামজা আয়ু হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি পরদিন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। এর একদিন পর মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ ঘাটাইল থেকে আসামি আশিসকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেয়। আটককৃত আসামি ঘটনার সাথে যে সম্পৃক্ত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন, কিন্তু সে দোষ স্বীকার করলেও আমার চরিত্র হননের জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি অসুস্থতার জন্য আমার স্বামীকে বিস্তারিত তথ্য জানাতে না পারার কারণে থানায় লিখিত অভিযোগপত্রে সকল তথ্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে আমি মনে করছি। দুর্ঘটনা ঘটার পর মামলা দায়ের করার সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আমার কাছ থেকে বিস্তারিত তথ্য না জেনে এবং অপরাধ সংগঠনের প্রয়োজনীয় আলামত ও আমার নিকট থেকে ঘটনার বিস্তারিত না জেনে আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া আসামি বিভ্রান্তিমূলক, বানোয়ার, কুরুচিপূর্ণ, অশ্লীল বিষয় অবতারণা করে মামলার মোড় ভিন্ন খাতে ঘোরানোর পায়তারা করছে বলে মনে করছি। আমি এ বিষয় থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরিত্রাণ চাই এবং 164 ধারা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে চাই। এই কারণে পুনরায় আসামি রিমান্ডে শুনানি করে তদন্ত কর্মকর্তা বের করতে পারেন এ আসামির সাথে অন্য কেউ জড়িত আছেন কিনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই ঘটনার খবর বিভিন্ন মিডিয়া ইতিমধ্যে প্রকাশ করায় পুলিশ অতি দ্রুততার সাথে আসামিকে ধরতে সক্ষম হয়। কিন্তু পুলিশের পরবর্তী কার্যক্রম আমার ভেতরে এ আশঙ্কা তৈরি হয়েছে যে আমি হয়তো ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমার মতো আপনাদের অনেক ছোট বোনকে এমন অপদস্থ বা
জীবননাশের সম্মুখীন হতে হবে। আমি যাতে ন্যায় বিচার পেতে পারি তার জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আমার সত্য ঘটনা এবং পেছনের ঘটনা সমূহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ করে আমাকে সমাজে হেয় হওয়ার হাত থেকে রক্ষা করুন এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য অপরাধীদের আইনের সামনে তুলে ধরতে অনুরোধ করছি। ধন্যবাদ। জানতে নাদি আক্তার নদী। আমার প্রশ্ন হচ্ছে, আমি আপনারা যেটা আহত হয়েছে বা নিহত হয়েছে মামলা করছে, মামলা করছে, এক্ষেত্রে আসামিকে জামিন আছে কিনা বা পরবর্তী যে উদ্যোগটা নিয়েছে আইনের রাখা করছে এর মধ্যে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি হলো আসলে যে মানে আসামি যে কথা বলছেন এটা আমরা আসলে মানতে পারছি না। এটা যেহেতু ইলেকট্রনিক যুগ, বহু তথ্য উপাত্ত থাকতে পারে, তার পিছনের ঘটনা এবং পিছনের ঘটনা সামনের ঘটনা এটা জানা কোনো ব্যাপার না। সে যে জিনিসটা বলতেছে এটা আমাদের জন্য আসলে খুব অসম্মানজনক। আমরা চাই এটা সঠিকভাবে বের করা হোক। আমি একটু দিচ্ছি কথা বলুক। সেটা হলো কথা বলতে কোনো সমস্যা আমাকে বলতে হচ্ছে। আমি নদীর চিন্তা করিনি যে আমার কিছু করতে হবে, আমার কোনোদিন মামলা করতে হবে কারো সাথে, আমি কখনো কোনোদিন কারোর সাথে আমার জানার মধ্যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি। আপনারা আমার সম্পর্কে জানতে পারেন, কিন্তু কথা হলো আমি একজনের মাধ্যমে এই খুনিটার সাথে আমার ফোনের মাধ্যমে পরিচয় হয়। আমার সাথে কোনোদিন কোনো কারণে মানে থাকে না যে কোথায় গেছে মাত্র 3 থেকে 4 দিন, আর এই 3-4 দিন আমি কোনোদিন ওই লোকটাকে পাবো। শুধু একটা মানুষ ওই লোকটাকে আমার নাম্বার দিচ্ছে, সুব্রত নামের একটা বই। আমি বলছিলাম যে আমি ডিপার্টমেন্টাল স্কুল করতেছি, এখানে তখন সুব্রত বলল যে আমার একজন পরিচিত বন্ধু আছে, আপনার নাম্বারটা আমি দিয়ে দিই, যদি ফোন দেয় আপনি কথা বলবেন, ও আপনাকে আমি চিকিৎসা দিবে। তো এই সূত্র ধরে আমার কথা বলা, আমাকে 3-4 দিন পর দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই ভূমিকা সুষ্ঠু বিচার হোক, এর পিছনে কেউ আছে কিনা আপনারা এটা বের করেন। আমি আমার চরিত্র গ্রহণের চেষ্টা করতেছি, আপনারা বের করেন যে আমার তার সাথে কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। আমি আপনাদের সবার সাথে বলতেছি যে আমার কোনো ধরনের সম্পর্ক এই লোকটার সাথে নাই, এবং কি আমি তাকে কোনোদিন ফোনও দিই নাই। 2-4 দিন অফিসের আসলে কথা বলার মানে সমস্যার কারণে সে বলতে পারছে না। বিস্তারিত মোটামুটি আমরা এটার মধ্যে লিখে দিচ্ছি। তারপরে টুকিটাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে বলেন আমি দেখেছি। আর বিশেষ করে ওর যে অবস্থাটা হয়েছিল, আমি জানি যে এই ছবিটা ব্যবহার করবে না, মানে তার ইয়ের পরের যে অবস্থানটা ছিল আর কি, অপারেশনের পরের যে অবস্থানটা, এখন যে একটা কথা তাহলে বলি, কিন্তু ব্যাপারটা অলরেডি ডিসাইডেড। আপনারা থানায় যারা করছেন, থানা থেকে অ্যাকশনে গেছে, আসামিকে ধরা হয়েছে,
কোর্টের মাধ্যমে রিমান্ডে নেওয়া হচ্ছে। এখন আপনারা আবার এক কথাও বলছেন যে আমরা যে লিখি দিচ্ছি থানা আমরা সঠিকভাবে বিস্তারিত লিখতে পারি না। অর্থাৎ আপনারা কি মানে পুনরায় কি করতে চাচ্ছেন? আসলে ব্যাপারটা হলো, যখন মানে আমি যখন মামলাটা করি, মামলা করার জন্য আসি, তখনও সে কথা মানে সঠিকভাবে কথা বলতে পারে না। মানে অপারেশনের কারণে সে কথা বলতে পারছিল না। সে আমাকে মোবাইলে লিখে খালি ওই যে এগুলো বলে দিচ্ছে। যতটুকু আমি উদ্ধার করতে পারছি ওইটার বলে আমি তাড়াতাড়ি আসলে মামলাটা করতে আসছি। আমাকে বিভিন্ন পত্রিকা থেকে ফোন করছিল যে আপনি কি মামলা করছেন কিনা, যে এটাও একটা চাপের মধ্যেও ছিলাম যে মামলা করেন, দ্রুত মামলা করেন, আসামি হয়তো সরে যেতে পারে। যে কারণে ওর কাছ থেকে যেটুকু আমি পেয়েছিলাম, হ্যাঁ উদ্ধার করতে পেরেছিলাম, ওইটা দিয়ে আমি মামলাটা করেছি। কিন্তু এটার পিছনে যে আরো ঘটনাগুলো ওর সাথে ছিল, সেটা যখন সে একটু কথা বলতে পারছে তখন বলি যে আমি যখন ওকে কপিটা দিলাম তখন যে আরো কিছু অনেক তথ্যগুলা সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে, আমি এটা উল্লেখ করতে পারি নাই। হ্যাঁ, যে প্রথমে তাকে ওকে ধর্ষণ করার চেষ্টা করছে এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে যখন চিৎকার করতে গেছে তখনই আসলে স্টেপটা নিচ্ছে আর কি। এবং করে সে বাথরুমে অলরেডি যখন মানে তাও গলাটা কাটা হয়েছে এন্টি কাটার, যেটা খুব ধারালো। এবং আমার মনে হয় যে একটা বসি দিছে একদম ডিপলি, এখানে ডাক্তারের আছে কতটা ডেপতে গেছে, গলার শ্বাসনালীটা কেটে গেছে। সেলাই তো ভিতরেও শ্বাসনালীতে করা হয়েছে, আবার বাহিরেও করা হয়েছে, যে কারণে কথা বলতে তার প্রবলেম হচ্ছে। এবং এখন যে সে বসে আছে, বসে আমরা তার ফিট হয়। হ্যাঁ, তা আমরা যেটা চাচ্ছি 100, আমাদের মূল এখন যেটা আমি চাচ্ছি, আমরা চাচ্ছি যে 164 ধারা ম্যাজিস্ট্রেট মানে ওর মানে মামলার যে আয়ু, ওর কোনো স্টেটমেন্ট নাই যে নেয় নাই, যে হয়তো কথা বলতে পারে নাই কারণে হয়তো সে নিতে পারে, নেয় নাই হয়তো পরে নিবে, পরবর্তীতে নিবে। কিন্তু আমরা চাচ্ছি যেহেতু মামলার আয়ুর উপরে ডিপেন্ড করছে এই মামলার অনেকটা বিষয়বস্তু, সঠিক মানে পুলিশ সাথে আরো মানে যারা আছেন তারা আরো কে জড়িত আছেন এটা বের করার। আমরা চাচ্ছি 164 ধারা ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে যাচ্ছে নাদিয়া আক্তার নদী। আমরা আসলে প্রশাসনের কাছে এটাই আবেদন করছি যে 164 ধারা ম্যাজিস্ট্রেটের সামনে যেন ওই জবানবন্দিটা দিতে পারে। এটা হলো আমাদের চাওয়াটা। এবং সর্ববৃহৎ চাওয়া হলো অবশ্যই খুনির সঠিক বিচারটা, এবং খুনির সাথে যারা আছেন, জড়িত যারা আছেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। ঠিক আছে, আপনার কথা। এই যে অপারেশন হয়েছে, কাটা গেছে, নিশ্চয়ই ডাক্তারের রিপোর্ট আছে? হ্যাঁ, রিপোর্ট আছে। আমি সমস্ত রিপোর্ট আপনাদের দিতে পারবো। হাসপাতালের রিপোর্ট, আদালতেরটা বা থানারটা একটা ফাইল করে প্লিজ আমাদের অফিসে দিয়ে যাবেন। এখন অফিসে দিয়ে গেলে আমাদের সাংবাদিকরা লিখতে নির্ভয়তা লিখতে পারে, তাদের এভিডেন্স কথা বুঝতে পারছেন। এই জিনিসগুলো প্রত্যেকে দেওয়ার দরকার নেই, একটা ফাইল ফিল আপ করে আমাদের অফিসে রেখে যাবেন। আর আপনারা যে বললেন আমাদের সাংবাদিকরা শুনছে, যাতে আপনারা পুনরায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে পারেন, আমাদের সাংবাদিকরা লিখতে যাতে আপনাদের মামলাটা করে দেয়। এবং আসলে আরেকটা ব্যাপার আমি আপনাদের বলছি, সেটা হলো যে ভুলে গেলাম, আসলে আমি একটু কনফিউজিং হচ্ছিলাম। অনেক সময় অত্যন্ত সাহসীরাও দুর্বল হয়ে যায় ক্যামেরার সামনে। অনেক আপনারা কি কোনো কারণে মনে করেন যে তদন্ত কর্মকর্তা বায়াস আসামি? তদন্ত কর্মকর্তাই কিন্তু আসামিকে শনাক্ত করে ধরেছে। আপনি জিজ্ঞেস করলো, আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা উনি ওই আসামিদের দ্বারা মানে কেনা বেচা হয়েছে? আপনার মামলা তদন্ত তিনি করছেন না, এরকম কি আপনি মনে করেন? আমি আসলে বায়াসড বা আমি চাচ্ছি যে ওনাকে এটাই পৌঁছে দেওয়ার 164 ধারার, কারণ যেহেতু ওনার উপরে ডিপেন্ড করবে এই মামলার সমস্ত কিছু। আর মামলা সমস্ত তথ্য যেহেতু মামলায় আমি দিতে পারি নাই, সেটারও একটা মানে
ওর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি জবানবন্দিটা দেয় তাহলে আমি মামলাটাকে সে টোটালি করব। ছাড়া না, এটা আয়োগই করতে হবে। হ্যাঁ। তাকে আপনার স্টেটমেন্ট পুনরায় চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন আয়োগ আবার পুনরায় কোর্টে দাখিল করবে। হুম। যা হোক, আর কিছু কথা আপনি মনে করছেন? তুমি কিছু কথা বলবা? তুমি আবেদন করতে পারো, এটা সবাই পরিচিত। এই যদি দেখাতে চাও বলার অবস্থানটা দেখাতে। হ্যাঁ, আমার আমি একটা বলি, আমরা আপনাদের মানে প্রতিবেদনটা পড়ে যেটা বুঝলাম, যে আইও আপনার মামলা ভিকটিমের কথা না শুনে আসামিকে রিমান্ডে দিয়েছে এবং সেই রিমান্ডে বরং আসামির উল্টা ভিকটিমকে আরো বেশি মানে অপদস্থ করার মতো কথা বলছে। এইটারই প্রতিকারটা। হ্যাঁ, আমি এটারই প্রতিবাদ চাচ্ছি, এটারই। হ্যাঁ, এই আমরা যাতে মানে চরিত্র হরণের কথাবার্তা হচ্ছে, আমি একটু সরাসরি বলি, এইটার প্রতিকার তো আপনি চান। হ্যাঁ, এটার প্রতিকার আমি চাচ্ছি। আমরা এখন এটা আয়ো বলছে এটা আসামির কথা। আসামির কাছ থেকে রিমান্ডে সে জিনিসটা বলছে, আসামি এই কথাগুলো বলছে, তার চরিত্র হননের কথা বলছে তার সাথে। কিন্তু সে বলছে, আমার স্ত্রীর কথা হলো যে আমার সমস্ত তথ্য আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা দেখেন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, এখন সমস্ত কিছু বের করা যায়। আমার সাথে কারোর কোনো কনভারসেশন হয়েছে কিনা, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হতে গেলে অবশ্যই তার সাথে লং টাইমের একটা ব্যাপার আছে, বিভিন্ন জায়গায় যেতে হয়, তারপরেই তো তাদের সাথে একটা সম্পর্ক হয়। এইটা হলো কথা, যে এই যে চরিত্র হননের বিষয়টা, মামলার আয়ু যে কথাটা বলছে যে চরিত্র হননের কথা বলা হচ্ছে, যে তার সাথে তার সম্পর্ক ছিল বা ভালো কি এরকম একটা ব্যাপার। তা আমরা তো এটা জোর প্রতিবাদ জানাচ্ছি যে আপনি আমাকে প্রমাণ করতে হবে, আমি এই প্রমাণটা চাচ্ছি। শুধু আমি এটা তো আমার কথা, আমি ওর কথা বলছি যে আমাকে প্রমাণ করতে, যে অযথা আমাকে মিথ্যা ক্লেম করবে কেন, আর এই কারণে আমার মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত হবে, যেটা আমি জাজ পাবো না। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। এবং আমরা হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নাজিয়া আক্তার নদীর পক্ষ থেকে